রেডি? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের সপ্তম অধ্যায়ের জনসংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নেব জনসংখ্যা কি। জনসংখ্যা হচ্ছে কোনো একটি স্থানে স্থায়ীভাবে কোনো লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য স্থায়ীভাবে বসবাসকারী লোক সংখ্যায় হচ্ছে জনসংখ্যা। দেশের আয়তন অনুযায়ী জনসংখ্যা কম বেশি হতে পারে, আবার অনেক সময় দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা কম হতে পারে, আবার আয়তনের তুলনায় জনসংখ্যা বেশিও হতে পারে। যেমন বাংলাদেশের আয়তন অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বেশি ধরা হয়, পক্ষান্তরে ভারতের আয়তন অনুযায়ী জনসংখ্যা তুলনামূলক কম ধরা হয়ে থাকে। এই জনসংখ্যা বিভিন্ন সময় বিভিন্নভাবে বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধির একটি ক্রমধারা রয়েছে। এই ক্রমধারাকে বলা হচ্ছে জনসংখ্যা পরিবর্তনের ধারা। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা তালিকা দেওয়া আছে যে 1650 সালে বিশ্বের মধ্যে জনসংখ্যা ছিল 50 মিলিয়ন। 1850 সালে বিশ্বের জনসংখ্যা ছিল 1.2 বিলিয়ন। 1950 সালে ছিল 2.53 বিলিয়ন। 2017 সালে জনসংখ্যা 7.60 বিলিয়ন এবং 2030 সালে বিশ্বের জনসংখ্যা হবে প্রায় 8 বিলিয়নের কাছাকাছি। তাহলে এখানে সময়ের সাথে সাথে জনসংখ্যার তারতম্য হয়েছে, সময়ের সাথে সাথে জনসংখ্যার তারতম্য হয়েছে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, জনসংখ্যা পরিবর্তনের ধারা কি বা জনসংখ্যা পরিবর্তনের ধারা কাকে বলে? এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, তোমরা একটু খাতায় নোট করে রাখো। সময়ের সঙ্গে জনসংখ্যা পরিবর্তনের তারতম্য কি? সময়ের সঙ্গে জনসংখ্যা পরিবর্তনের তারতম্যকে জনসংখ্যা পরিবর্তনের ধারা বলা হয়। তাহলে এখানে 1650 সালে বিশ্বের জনসংখ্যা 50 মিলিয়ন, এই তথ্যটা আমরা কোথায় পেয়েছি? এখানে আরেকটা প্রশ্ন জাগতে পারে। তাহলে এই জনসংখ্যা 1650 সালে যে 500 মিলিয়ন ছিল, এই তথ্যটা আমরা পেয়েছি একটা তথ্য উপাত্ত থেকে, যে তথ্য উপাত্তকে বলা হচ্ছে আদমশুমারি। এই আদমশুমারি কি? একটা প্রশ্ন হয়তো পরীক্ষায় আসতে পারে, এই জিনিসটাও তোমরা একটু নোট করবা। আদমশুমারি হচ্ছে জাতীয়ভাবে লোক সংখ্যা গণনা প্রক্রিয়া। অর্থাৎ কোনো একটি দেশে লোক সংখ্যা পূর্বে কত ছিল, বর্তমানে কত, এটা জাতীয়ভাবে গণনা করা হচ্ছে আদমশুমারি। এই আদমশুমারিটা চালু হয় 1655 সালে। 1655 সালের আগে কিন্তু এই সঠিক ডাটাটি পাওয়া যায়নি। এটা সম্ভাব্য ডাটা এখানে দাঁড় করা হয়েছে।
তাহলে দেখো এখানে আর একটা জিনিস খেয়াল করো তোমরা, 1650 সালে পৃথিবীর জনসংখ্যা যেখানে ছিল 50 মিলিয়ন, 1850 সালে এসে হয়েছে 1.2 বিলিয়ন। তাহলে 1650 আর 1850, তাহলে 1850 থেকে 1650 আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফলটা হয় প্রায় 200 বছর। এই 200 বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় দ্বিগুণ। পক্ষান্তরে আবার আমরা আরেকটি জিনিস এখানে দেখতে পাচ্ছি, 1850 থেকে 1950, তাহলে এখানে 1950 থেকে 1850 গেলে বিয়োগ ফলটা হয় 100 বছর। কিন্তু এই 100 বছরে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 2.53, তাও দ্বিগুণ। এই যেখানে 200 বছরে বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ, সেখানে কিন্তু 100 বছরে বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা দ্বিগুণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধির প্রবণতাটা বেশি। কিন্তু কেন জনসংখ্যা বৃদ্ধির প্রবণতাটা বেশি কেন, এখানে একটা প্রশ্ন আসে। কারণ যে এখানে 1850 সাল পর্যন্ত, 1650 থেকে 1850 পর্যন্ত যে পরিমাণ লোক জন্মগ্রহণ করত, ঠিক তত পরিমাণ লোক মৃত্যুবরণ করত। কেন মৃত্যুবরণ করত? তখন বিভিন্ন প্রকার রোগ ব্যাধির টিকা আবিষ্কার হয়নি, ওষুধ আবিষ্কার হয়নি, বিভিন্ন প্রকার উন্নত চিকিৎসার যে সুফল তারা পায়নি, যার কারণে মৃত্যুর হারটা ছিল বেশি। জন্মহারের পাশাপাশি মৃত্যুর হার বেশি। সেই কারণে জনসংখ্যা এখানে একটা 200 বছর লেগেছে দ্বিগুণ হতে, একটা মোটামুটি ভারসাম্য এখানে দেখা যাচ্ছে। কিন্তু পরবর্তী 100 বছরে দ্বিগুণ হওয়ার কারণ এখানে একটাই, উন্নত চিকিৎসা পদ্ধতির আবিষ্কার, টিকা আবিষ্কারের কারণে। টিকা আবিষ্কার হওয়ার কারণে শিশু মৃত্যুর হার কমেছে, মাতৃমৃত্যুর হার কমেছে। মাতৃমৃত্যু, শিশু মৃত্যুর হার কমার কারণে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মৃত্যুর হার কমেছে, জন্মহার বেড়েছে। জন্মহার বৃদ্ধি পাওয়ার কারণে মৃত্যু হার কমে যাওয়ার কারণে এখানে 100 বছরে জনসংখ্যা খুব দ্রুত হারে বেড়ে দ্বিগুণ হয়েছে। আমরা যদি আরও তাকাই, এখানে দেখতে পাচ্ছি 1950 সালে যেখানে জনসংখ্যা ছিল 2.53 বিলিয়ন, সেখানে কিন্তু 2017 সালে এসে বিশ্বের জনসংখ্যা হয়েছে 7.60 বিলিয়ন। তাহলে দেখো এখানে 200 বছরে কিন্তু দ্বিগুণ, এখানে কিন্তু 100 বছরে দ্বিগুণ। কিন্তু পক্ষান্তরে 1950 থেকে 2017 সাল যদি আমরা বিয়োগ করি, এখানে বিয়োগ ফলটা হবে 2050 বছর, এদিকে 17 বছর, প্রায় 67 বছর। 67 বছরে প্রায় 3 গুণ হয়েছে। 67 বছরে 3 গুণ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কেন? কারণ সারা বিশ্বের মধ্যে চিকিৎসা ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে, সেই কারণে এই জনসংখ্যাটা এখানে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এবং বর্তমান যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সে হারে যদি জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, 2030 সাল নাগাদ সারা পৃথিবীর জনসংখ্যার হার দাঁড়াবে 8 বিলিয়নে। তাহলে এখনই কিন্তু উপযুক্ত সময় যে জনসংখ্যা রোধ করা। আর জনসংখ্যা রোধ করার জন্য সরকার বিভিন্ন পলিসি গ্রহণ করছে, বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছে জনগণকে, উৎসাহিত করছে জনগণকে বিভিন্ন প্রচারণার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আমরা এগুলি যদি মেনে চলি, হয়তো জনসংখ্যা বৃদ্ধিটা রোধ করা যাবে। তাহলে আমরা আরেকটি দেখি, এই জনসংখ্যা বৃদ্ধির ধারা কিন্তু 3টি পর্যায়ে হয়ে থাকে। 3টি পর্যায়ে হয়েছে, একেবারে একসাথে হয়নি। এটাকে 3 ভাগে ভাগ করেছে জনসংখ্যা বৃদ্ধির পর্যায়কে। একটা হচ্ছে প্রাথমিক পর্যায়, একটা হচ্ছে মাধ্যমিক পর্যায়, আর একটা হচ্ছে সাম্প্রতিক পর্যায়।
সাম্প্রতিক পর্যায়ে। এখন প্রাথমিক পর্যায় কোনটা, জনসংখ্যা বৃদ্ধির যে প্রাথমিক পর্যায় কোনটা, এখানে সুদূর প্রাচীনকাল থেকে, একেবারে সুদূর প্রাচীনকাল থেকে 1650 সাল পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রাথমিক পর্যায়। এই দেখা যাচ্ছে এখানে প্রাথমিক পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির হারটা তুলনামূলক কম ছিল। তারপর মাধ্যমিক পর্যায়ে হচ্ছে 1650 থেকে 1950 পর্যন্ত। 1650 শুধু প্রাচীন থেকে কিন্তু 1650 প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক হচ্ছে 1650 থেকে 1950, অর্থাৎ প্রায় এখানে দেখতে পাচ্ছি আমরা 202 একে 300 বছর। এই 300 বছরটাকে বলা হচ্ছে মাধ্যমিক পর্যায় জনসংখ্যা বৃদ্ধির। আর 1950 থেকে 2020 সাল পর্যন্ত এটা হচ্ছে সাম্প্রতিক পর্যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 7ম অধ্যায়ের জনসংখ্যা চ্যাপ্টারটা নিয়ে আমার আজকের এই দেওয়া তথ্যগুলো মিলিয়ে নেবে এবং খাতায় নোট করার চেষ্টা করবে। আর এখানে আরেকটি বিষয় উঠে আসছে যে জনসংখ্যা অঞ্চলভেদে কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে। এখানে অঞ্চলভেদে জনসংখ্যার পার্থক্য দেখা যাচ্ছে, কারণ ভৌগোলিক পরিবেশ, আর্থসামাজিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে কিন্তু জনসংখ্যা বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার হয়। বিশেষ করে উন্নত দেশগুলোতে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হারটা কম, উন্নয়নশীল দেশগুলো এবং অনুন্নত দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হারটা একটু বেশি। এই জনসংখ্যা বৃদ্ধির পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আমরা পরবর্তী ক্লাসে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো এবং উত্তরণের উপায়গুলো আমরা আলোচনা করব, কিন্তু আমরা এখন অঞ্চলভেদে যে জনসংখ্যা বৃদ্ধির একটা প্রবণতা, এটি নিয়ে আমরা একটু আলোচনা করি। উন্নত, এখানে অঞ্চলভেদের জনসংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে উন্নত অঞ্চল, আর একটা হচ্ছে উন্নয়নশীল অঞ্চল। উন্নত অঞ্চলের জীবনযাত্রার মান আমাদের এই উন্নয়নশীল দেশগুলোর চাইতে অনেক বেশি, তারা অনেক বেশি এ বিষয়ে সচেতন, যার কারণে ওই অঞ্চলগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হারটা অনেক কম। আমাদের এখানে উন্নয়নশীল দেশগুলোতে জীবনযাত্রার মান তেমন উন্নত নয়, এবং এখানে অনেকগুলো দিক থেকে আমরা উন্নত দেশগুলোর চেয়ে পিছনে পড়ে আছি। আমাদের এখানে সচেতনতার অভাবের কারণে এই উন্নয়নশীল দেশগুলোর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আর আরেকটা বিষয় এখানে দেখা যাচ্ছে যে উন্নত দেশগুলোতে সরকারিভাবে যে বিভিন্ন প্রকারের নির্দেশনাগুলো দেওয়া হয় জনসংখ্যা রোধের জন্য, জনসংখ্যা না বাড়ানোর জন্য, ওইগুলো কিন্তু তারা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করে। পক্ষান্তরে কিন্তু আমরা অনেকে এটা মেনে চলি না। আমাদের এই উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমাদের এখানে একটা ধারণা আছে যে মুখ দিয়েছেন যিনি, আহাত দেবেন তিনি। এই কথা চিন্তা করে আমরা জনসংখ্যা কিন্তু বাড়িয়ে ফেলি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবে এবং সরকারের দেওয়া যে জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে নির্দেশনাগুলো, ওগুলো যথাযথভাবে যাতে আমাদের দেশের লোকেরা মেনে চলে, তাদের উৎসাহিত করবে। এটা তোমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমি মনে করি। হয়তো অনেকের মাঝে প্রশ্ন জাগতে পারে, ছাত্র মানুষ জনসংখ্যা সম্পর্কে কি বুঝে, কি বুঝবে বা কিভাবে উৎসাহিত করবে। এটা আসলে কোনো ব্যাপার না, ছাত্রদেরকেই কিন্তু এগিয়ে আসতে হবে। এটা ছাত্রদের একটা বড়দের একটা দায়িত্ব বলে আমি মনে করি, কারণ ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্যের মধ্যে অনেক কিছু দায়িত্ব কর্তব্য আছে, এটাও একটা দায়িত্ব কর্তব্য। যাদেরকে বলা যায় প্রপারলি, যাদের সাথে একটা সুসম্পর্ক আছে, তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে হয়তো জনসংখ্যা বৃদ্ধির যে প্রবণতা, যে হার, ওইটা আশা করি কমে আসবে। তাহলে এখান থেকে
তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিচ্ছি, সবাই বাড়ির কাজগুলো করবে, খাতায় লিখবে, লিখে তোমরা স্কুল যখন খুলবে তখন এগুলো আমাকে দেখাবে। কাজটা হচ্ছে একটা হচ্ছে জনসংখ্যা পরিবর্তনের ধারা কি, 2 নম্বর হচ্ছে আদিমশুমারি কাকে বলে, 3 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির দ্বারা 3টি পর্যায় কি কি, ব্যাখ্যা সহ খাতায় লিখবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।